ওয়েলকাম ফ্রেন্ডস। আজকেও আমরা জাতীয় শিক্ষানীতি 2020 সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি আমাদের পার্ট 2। আগের দিন পার্ট 1 আলোচনা করেছিলাম। তো তোমরা ভিডিওটি আরও বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করে আমাদের পাশে থাকার চেষ্টা করো। সরাসরি আমরা আজকের আলোচনাতে চলে যাই। প্রথমে আমরা দেখে নিই কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, দীক্ষা মূলত কাদের জন্য গড়ে তোলা হয়েছে? এখানে অপশনগুলো রয়েছে কলেজ ছাত্র, বিদেশি শিক্ষার্থী, শিক্ষক ও স্কুল ছাত্র, গবেষক। এই চারটি অপশনের মধ্যে কোনটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট? তো এই দীক্ষার ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। এটি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, অর্থাৎ শিক্ষক ও স্কুল ছাত্র। এই বিষয়টি একটু ডিটেলসে জেনে নিই। দীক্ষা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং এটি হচ্ছে একটি জাতীয় স্তরের ডিজিটাল পরিকাঠামো, যার উপর আমাদের এনইপি 2020-তে অনেকটাই গুরুত্ব আরোপ করা হয়েছে। তো এটি মূলত গড়ে তোলা হয়েছে এই জন্য যে শিক্ষক, বিভিন্ন স্কুল ছাত্রছাত্রী এবং শিক্ষা প্রশাসকদের জন্য উন্নত মানসম্পন্ন এবং পাঠ্যক্রম সম্পর্কিত বিষয়বস্তু প্রদানে এটি সাহায্য করবে। তো গোটা ভারত জুড়ে এডুকেশনাল অ্যাক্সেসটাকে উন্নত করতে এবং টিচিং লার্নিং স্কোপ আরও বাড়াতে, এছাড়া আমাদের ডিজিটাল শিক্ষার সুবিধার্থে এই দীক্ষা প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যায়। এনআরএফ এর প্রধান কাজ কি? প্রথম অপশন রয়েছে ছাত্র ভর্তির নিয়ম, গবেষণার ফান্ডিং ও উন্নয়ন, পাঠ্য বই লেখা, শিক্ষক নিয়োগ। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, অর্থাৎ গবেষণার ফান্ডিং এবং উন্নয়ন। এটি ভারতের একটি জাতীয় স্তরের সংস্থা। এর কাজ হচ্ছে যে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে গবেষণা করা হয়, সেই গবেষণার উন্নতি এবং তার মান উন্নয়নের জন্য ফান্ড দেয়া এবং নতুন গবেষণা কাজে ছাত্রছাত্রীদের উৎসাহ করা বা ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া, এটাই হচ্ছে এর মূল কাজ। এটা তাহলে পুরো কথাটি কি? এনআরএফ হচ্ছে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। পরবর্তী প্রশ্নে চলে যাই। স্কুল প্রিপারেশন মডিউল কোন শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়? ক্লাস 5-এর জন্য, ক্লাস 1-এ ভর্তি হওয়ার আগে শিশুদের জন্য, মাধ্যমিক স্তরের জন্য, উচ্চশিক্ষার জন্য। চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর? অবশ্যই এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ক্লাস 1-এ ভর্তির আগে শিশুদের জন্য স্কুল প্রিপারেশন মডিউল দেওয়া হয়। এটি এমন একটি বিষয় যে কোনো স্কুলে শিশু ভর্তি হবার আগে তার কীরকম প্রস্তুতি দরকার তার সব কিছুর একটা সমন্বয় এর মধ্যে থাকে এবং এটি ক্লাস 1-এ ভর্তি হওয়ার আগে দেয়া হচ্ছে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। পরবর্তী প্রশ্ন দিয়েছে এখানে, এনইপি 2020 কোন দুটি বিষয়ের মধ্যে কঠোর বিভাজন দূর করার কথা বলে? বিজ্ঞান ও গণিত, পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ ও খেলাধুলা, কলা ও বিজ্ঞান,
আঞ্চলিক ভাষা ও ইংরেজি। এটিরও সঠিক উত্তর নিশ্চয়ই সবার জানা। এটি হয়ে যাচ্ছে অপশন সি, কলা এবং বিজ্ঞান, অর্থাৎ আর্টস এবং সায়েন্সের মধ্যে কোনো বিভেদ থাকবে না। এতদিন যে শিক্ষা পরিকাঠামো চলছিল বা শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের আর্টস সায়েন্স এরকম দুটি আলাদা আলাদা স্ট্রিম ছিল, তো বর্তমানে এই এনইপি 2020 অনুযায়ী বলা হচ্ছে যে এরকম কোনো বিভেদ বা ভাগ থাকবে না। যে কোনো শিক্ষার্থী তার পছন্দ মতো বিষয় নিতে পারে, অর্থাৎ আর্টসেরও কিছু বিষয় নিল এবং সায়েন্সেরও কিছু বিষয় নিয়ে সে পড়তে পারে, এটাই বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। এনইপি 2020 অনুযায়ী শ্রেণীকক্ষে প্রযুক্তি ব্যবহারের প্রাথমিক সুবিধা কী? শিক্ষকদের কাজ কমানো, শিক্ষার্থীদের শিক্ষার ফলাফল এবং অংশগ্রহণ বৃদ্ধি করা, শুধুমাত্র অনলাইন পরীক্ষার ব্যবস্থা করা, পাঠ্যপুস্তকের প্রয়োজনীয়তা দূর করা। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, শিক্ষার্থীদের শিক্ষার ফলাফল এবং তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা, এটাই হচ্ছে মূল লক্ষ্য প্রযুক্তি বা টেকনোলজি ব্যবহারের। এই টেকনোলজি ব্যবহার কেন করা হয় না, শিক্ষার্থীদের যাতে তারা জয়ফুলি শিখতে পারে, কোনো একটা বিষয়ে অ্যাক্টিভলি শিখতে পারে, সেই জন্যই এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরবর্তী প্রশ্ন, শিক্ষকদের মানদণ্ড ও পেশাগত প্রয়োজনীয়তা নির্ধারণের জন্য কোন নতুন সংস্থা বা স্ট্যান্ডার্ড সেটিং বডির প্রস্তাব করা হয়েছে? এনসিইআরটি, এনসিটিই, এনপিএসটি, এইচইসিআই। এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাচ্ছে এনপিএসটি। এটি হচ্ছে এমন একটি বিষয় যে এর পুরো কথাটি থেকেই আমরা ধারণাটি পেয়ে যাব। এই পুরো কথাটি হচ্ছে ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার, অর্থাৎ শিক্ষকদের পেশাগত মানোন্নয়নের জন্য একটা স্ট্যান্ডার্ড বডি। শিক্ষকদের যে পেশাগত দিকে কোন কোন জায়গায় আমাদের ডেভেলপ করতে হবে, কোন কোন জায়গার পরিবর্তন দরকার বা মানোন্নয়ন দরকার, এই সংক্রান্ত বিভিন্ন আদর্শ মান বা স্ট্যান্ডার্ড ঠিক করে এই বডি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নিই। কোন সালের মধ্যে শিক্ষকতার জন্য ন্যূনতম ডিগ্রি যোগ্যতা একটি 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড হওয়ার কথা বলা হয়েছে? যে 4 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড চালু করার কথা বলা হয়েছে সেটি কোন বছরের মধ্যে চালু করার কথা বলেছে, এটি জানতে চাওয়া হচ্ছে। এখানে অপশনগুলো রয়েছে 2025, 2030, 2035, 2040। এর মধ্যে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, অর্থাৎ 2030 সালের মধ্যে 4 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড চালু করার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সমাজের অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য এনইপি 2020-তে কোন অঞ্চল গঠনের ওপর জোর দেওয়া হয়েছে? এখানে যে অপশনগুলো রয়েছে, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, স্পেশাল ইকোনমিক জোন, বিশেষ শিক্ষা অঞ্চল,
স্পেশাল এডুকেশন জোন, যেটাকে এসইজেড বলা হয়, পিছিয়ে পড়া গোষ্ঠী অঞ্চল এবং গ্রাম পঞ্চায়েত অঞ্চল। এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এখানে অবশ্যই হয়ে যাবে অপশন বিটি সঠিক উত্তর, বিশেষ শিক্ষা অঞ্চল বা স্পেশাল এডুকেশন জোন, এসইজেড। এই এসইজেড হচ্ছে এমন একটি জোন যেখানে বেশ কিছু এলাকা আর্থসামাজিকভাবে বঞ্চিত এমন মানুষরা রয়েছে। তো সেই সব অঞ্চলে পরিকাঠামো উন্নয়ন, সাক্ষরতার হার বৃদ্ধি, মেয়েদের শিক্ষার উন্নয়ন, প্রান্তিক সম্প্রদায়গুলির জন্য শিক্ষার বিভিন্ন সুযোগ তৈরি করা ইত্যাদির মাধ্যমে তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসা লক্ষ্যে এই এসইজেড অর্থাৎ স্পেশাল এডুকেশন জোন এটি গঠন করা হয়েছে। তাহলে এর মূল লক্ষ্য কী হচ্ছে? এর মূল লক্ষ্য হচ্ছে আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য বা আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া অঞ্চলগুলিতে তাদের পরিকাঠামো উন্নয়ন, সাক্ষরতার হার বৃদ্ধি এবং মেয়েদের শিক্ষার উন্নয়ন ও প্রান্তিক যে সমস্ত সম্প্রদায়গুলি রয়েছে, জনগোষ্ঠীরা রয়েছে, তাদের শিক্ষার বিভিন্ন সুযোগ করে দেওয়ার জন্য এটি গড়ে তোলা হয়েছে এবং এর মাধ্যমে আমাদের ওই সমস্ত মানুষরা সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নিই। শিক্ষকদের পেশাদারিত্ব বিকাশের জন্য প্রতি বছর ন্যূনতম কত ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে? অর্থাৎ যে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, সের জন্য কত ঘন্টা তাদের ট্রেনিং নিতে হবে বা সময় ব্যয় করতে হবে, এই বিষয়টি জানতে চাওয়া হয়েছে। এখানে অপশনগুলো রয়েছে 50 ঘন্টা, 75 ঘন্টা, 100 ঘন্টা এবং 150 ঘন্টা। এর মধ্যে সঠিক কোনটি? এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 50 ঘন্টা। অর্থাৎ শিক্ষকরা যখন ইন সার্ভিস থাকছেন, সেই ইন সার্ভিস থাকাকালীন তাদের 50 ঘন্টা সময় ট্রেনিংয়ের জন্য বরাদ্দ করতে হবে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় ধ্রুপদী ভাষাকে অর্থাৎ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজকে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজকে বিদ্যালয় স্তরের কারিকুলামে একটি ঐচ্ছিক বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে? এটি অবশ্যই এনইপি 2020 অনুযায়ী। এখানে অপশন রয়েছে তেলেগু, স্প্যানিশ, জাপান এবং সংস্কৃত। তেলেগু ভাষা, স্প্যানিশ ভাষা, জাপানি ভাষা এবং সংস্কৃত ভাষা, এগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই আমাদের প্রাচীন ভাষা সংস্কৃত। এই সংস্কৃতকে বিদ্যালয় স্তরে কারিকুলামে ঐচ্ছিক বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া এসডিজি 4 কবে গ্রহণ করে বা এজেন্ডা 2030 এটি কবে গ্রহণ করে? অপশন রয়েছে 2020, 2015, 2025, 2030। এখানে উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, 2015। তো এসডিজি কথাটির পুরো কথাটি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তো এখানে মোট 17টি গোল রয়েছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে 17টি গোল রয়েছে
এটি 2030-এর মধ্যে পূরণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তাই এজেন্ডা 2030 এই নামেও অভিহিত করা হয়। তো এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গোলের কথা আমি বলে দিচ্ছি। এগুলো আপকামিং WBSSCর যে গ্রুপ সি পরীক্ষা রয়েছে সেখানে অনেকটাই ইম্পর্টেন্ট বলে মনে করি। তো এখানে গোল 1 SDG 1 হচ্ছে নো পভার্টি, অর্থাৎ দারিদ্র্য দূরীকরণের কথা বলে। SDG 4 কোয়ালিটি এডুকেশনের কথা বলে, অর্থাৎ গুণগত মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার কথা বলে। এবং SDG 5 জেন্ডার ইকুয়ালিটির কথা বলে, অর্থাৎ লিঙ্গ বৈষম্য যাতে না হয়, লিঙ্গগত সমতা যাতে থাকে, সেই বিষয়টি উপর গুরুত্ব দিয়েছে SDG 5-এ। পরবর্তী প্রশ্ন কি আসে দেখে নিই। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন স্টেজে অ্যাক্টিভিটি বেসড লার্নিং সবচেয়ে বেশি গুরুত্ব পায়? মাধ্যমিক স্তর, মধ্যস্তর, প্রস্তুতিমূলক স্তর এবং ভিত্তিগত স্তর। শিশুর অ্যাক্টিভিটির উপর গুরুত্ব দেওয়া হয় অবশ্যই অপশান ডি, ভিত্তিগত স্তর বা ফাউন্ডেশন স্টেজ, একেবারে প্রথম স্তর, যে 3 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য এটি করা হয়। এবং এখানে অবশ্যই দুটি ভাগ আছে, আমরা আলোচনার মধ্যে রেখেছিলাম আগের দিন। তো 3 বছর প্রাক প্রাথমিক শিক্ষা এবং 2 বছরের প্রাথমিক শিক্ষা ক্লাস 1 এবং 2। এই স্তরে শিশুরা কিভাবে শিখবে? এই স্তরে শিশুরা খেলাধুলার মধ্য দিয়ে, বিভিন্ন কাজের মধ্য দিয়ে শিখবে, অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড লার্নিং হবে। সেই জন্য এটি খুব গুরুত্বপূর্ণ, শিশুর প্রস্তুতিকালীন স্তর হিসাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।